নমস্কার সকলকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ক্লাস 11-12-এর কেমিস্ট্রি এবং নিট জেইর কেমিস্ট্রি প্রচুর ছাত্রছাত্রী পড়াই। তো এতদিন আমরা 11-12-এর কেমিস্ট্রি বই বলতে যেটা জানতাম সেটা হচ্ছে ছায়ার মাইতি তেওয়ারি রায়ের যে বইটা। দীর্ঘদিন ধরে আমিও আমার ছাত্রছাত্রীদের এই বইটাই রেকমেন্ড করেছি এবং তারপরে মার্কেটে যেটা এলো সাঁতরার বইটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই বইটাও জেনারেলি নিট বা জয়েন্টের সিলেবাসের ওপরে লেখা এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেইটাও ইনক্লুড করা আছে। কিন্তু আজকে আমরা যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে এই জয়েন্ট বা নিটের সিলেবাস ইনক্লুডেড বই নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে তার যে সিলেবাস তার উপরে লেখা পারুল প্রকাশনীর সেমিস্টার 1-এর এই বইটি। আপনারা অনেকেই জানেন যে টিভি নাম্বার বুক প্রায় সমস্ত প্রকাশনেই প্রকাশ করে ফেলেছে, যেমন সাঁতরা আগের বছরই প্রকাশ করেছিল, ছায়াও আগের বছরই প্রকাশ করেছিল সেমিস্টার 1-এর যে বই, সেমিস্টার 2-এর বই। আমিও সেইগুলো ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি এবং দেখেছি বেশ ভালো। কিন্তু আজকে আমি এই বইটা কিনে নিয়ে এলাম পারুল প্রকাশনীর। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি দোকান থেকে গিয়ে কিনে নিয়ে এলাম এবং বইটা দেখে আমার কি লাগলো, কেমন লাগলো, কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, সেইটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পারুল প্রকাশনীর একাদশ রসায়ন সেমিস্টার 1-এর এই বইটি। বইটি এখানে দেখা যাচ্ছে 5 জন শিক্ষক মিলে লিখেছে। এখানে 400 টাকা মূল্য লেখা আছে, কিন্তু দোকানে গেলে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমার কাছে 20% মতো ডিসকাউন্ট নিয়েছে, 300 টাকার কাছাকাছি দাম পড়েছে। এরপর সেমিস্টার 1-এর সিলেবাসটা দেওয়া আছে এখানে। এরপরে সূচিপত্রতে যেগুলো সেমিস্টার 1-এ আছে, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে আছে, সেইগুলো এখানে দেওয়া আছে। সেই চ্যাপ্টারগুলোই এই বইটা কভার করেছে। এবং প্রথমেই বললাম এটা টিভি নাম্বার বুক, অর্থাৎ এখানে জয়েন্ট বা নিটের যে টপিকগুলো আছে সেইগুলো এখানে ধরা হয়নি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য যেগুলো লাগবে সেগুলোর ওপরই এখানে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, রসায়নের প্রাথমিক ধারণা। তো চলুন আমরা যে কোনো একটা চ্যাপ্টার দেখে নিই যে সেটা কেমন করেছে। সেটা ডিটেলসে যদি আমি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে বইটা কেমন করেছে। আমি প্রথমেই ইউনিট 2 বা স্ট্রাকচার অফ অ্যাটম যে চ্যাপ্টারটা আছে সেইটা একটুখানি রিভিউ করার চেষ্টা করছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি স্ট্রাকচার অফ অ্যাটম পড়েছো তারাও বুঝতে পারবে যে ছায়ার বইয়ে কী আছে, বা সাঁতরার যে মোটা বইটা বা ছায়ার যে মোটা বইটায় কী আছে আর এই বইটাতে কী আছে বা কী নেই, দুটোর মধ্যে তুলনা করলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাই আমি প্রথমের দিকের একটা চ্যাপ্টার পরমাণু গঠন, যেটা সবাই প্রথমের দিকেই পড়ে, সেরকম একটা চ্যাপ্টারই রিভিউ করার জন্য বেছে নিলাম। তো প্রথম হচ্ছে পরমাণু গঠনের যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপর সাব অ্যাটমিক পার্টিকেল তার উপর ডিটেলসে দেওয়া আছে। এবং ঠিক যেমনভাবে আমরা ওই সাঁতরা বা ছায়ার মোটা বইগুলোতে দেখেছি ইলেকট্রনের আবিষ্কার ছবি দিয়ে আঁকা থাকে এবং তার বিস্তারিত তার ধর্মটর্মগুলো লেখা থাকে, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। একই রকমভাবে ইলেকট্রনের যে আধান এবং ভরের অনুপাত এবং চার্জ অফ ইলেকট্রন সেগুলোও কিন্তু দেখো এখানে দেওয়া আছে। এবং তারপর আছে প্রোটনের আবিষ্কার, তারপরে আছে নিউট্রনের আবিষ্কার, এবং তারপরে একটা ছকের মাধ্যমে দেওয়া আছে যে প্রত্যেকের নাম, চিহ্ন, আধান, আপেক্ষিক আধান, ভর, এগুলো দেওয়া আছে। এরপরে চলে এসেছে অ্যাটমিক স্ট্রাকচারের যে মডেল, পরমাণুর গঠন, এবং সেখানে প্রথমেই থমসনের অ্যাটমিক স্ট্রাকচার দেওয়া আছে এবং তারপর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দেওয়া আছে। আমরা জানি রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, স্বর্ণপাত পরীক্ষা, সেটাও এখানে দেখো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে এঁকে দেওয়া আছে। এবং তারপর রাদারফোর্ডের নিজে বিজ্ঞানীর যে জীবনী সংক্রান্ত এবং তার কর্মক্ষেত্র কি কি করেছিলেন সেগুলো একদম ছোট্টর মধ্যে এখানে লিখে দেওয়া আছে। তো এরপরে যেটা আছে যে কি কি সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং তার কি পর্যবেক্ষণ ছিল, সেগুলো খুব ছোট্ট ছোট্ট করে এখানে দেওয়া আছে, বেশি বড় করে এখানে দেওয়া নেই, কিন্তু যেটুকু ঠিক প্রয়োজন উচ্চ মাধ্যমিকের জন্য অর্থাৎ ক্লাস 11-এর পরীক্ষার জন্য ঠিক সেইটুকুই দেওয়া আছে। এরপর আইসোবার, আইসোটোপ, আইসোটোন এগুলো কাকে বলে এবং তাদের উদাহরণ এখানে দেওয়া আছে। এরপরে যেটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ঠিক পয়েন্ট করে করে দেওয়া আছে, 1 2 3 4 করে দেখো 4টে পয়েন্টে
তার ড্রব্যাক বা লিমিটেশনগুলো দেওয়া আছে। এরপরে বোরের পরমাণু মডেল, ঠিক তারপরেই আছে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ ধর্ম সংক্রান্ত বিস্তারিত যে অধ্যায়টা আমরা দেখে থাকি সেইটাই আছে, এবং তারপর তড়িৎচুম্বকীয় তরঙ্গের সীমাবদ্ধতা। এতটা ডিটেলস কিন্তু অন্য যে টিবি নাম্বার বুকগুলো আছে সেগুলোতে পাওয়া যাবে না। আমি সাঁতরার টিবি নাম্বার সেমিস্টার 1-এর যে বুকটা আছে সেটাতেও দেখেছি, এতটা ডিটেলস কিন্তু নেই। এরপরে আছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এরপর কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, একদম ছোট্ট ছোট্ট করে সম্পূর্ণ জিনিসটা দেওয়া আছে, এবং কম দেওয়া আছে বলবো না, যতটুকু দরকার ততটাই দেওয়া আছে, একটুও কিন্তু কম দেওয়া নেই, এবং চেষ্টা করেছে এরা ডিটেলসই লিখতে। এরপরে আছে যে ডুয়াল নেচার অফ ইলেকট্রন, যেটা দ্বৈত আচরণ করে যেটা ইলেকট্রন, সেই থিওরিটা এখানে দেওয়া আছে। এরপরে যে নিঃসরণ বর্ণালী, শোষণ বর্ণালী, এগুলো দেওয়া আছে। হাইড্রোজেনের রেখা বর্ণালী। এরপরে আছে বোরের মডেল, বোরের মডেলের স্বীকার্যগুলো এখানে দেওয়া আছে, 1, 2, 3 করে স্বীকার্যগুলো পজ করে তোমরা দেখে নিতে পারো কেমন লেখা আছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বোর কক্ষে ব্যাসার্ধ নির্ণয়, এবং এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ নির্ণয়, এবং তাদের শক্তি নির্ণয়। এইগুলো কিন্তু যে মোটা বইগুলো আমরা পাই যে ছায়া বা সাঁতরা, সেগুলোতে দেওয়া আছে, কিন্তু টিভি নাম্বার বইয়ে জেনারেলি এগুলো দেওয়া থাকে না, কিন্তু এখানে দেখছি খুব সুন্দরভাবে পয়েন্ট করে করে দেওয়া আছে, অর্থাৎ যেটুকু দরকার সেটুকুই দেওয়া আছে। অন্যান্য বইয়ে দেখবে অনেক বেশি দেওয়া আছে, আবার কিছু মোটা বইগুলোতে, কিন্তু ছোট ছোট যে টিভি নাম্বার বইগুলো পাওয়া যায় সেগুলোতে আবার এটা দেওয়াই নেই, কিন্তু এখানে দেখছি ঠিক যেটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু দেওয়া আছে। একই রকমভাবে হাইড্রোজেনের রেখা বর্ণালীর ব্যাখ্যা, বোর মডেলের সীমাবদ্ধতা, খুব সুন্দর করে এবং কালারিং করেছে বইটা, তাই পড়তেও বেশ ভালো লাগছে। এরপর হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, পুরো জিনিসটাই কিন্তু কভার করেছে, এবং যে হাইজেনবার্গের যে নীতির তাৎপর্য এবং সেই সমীকরণগুলো। এরপর বোরের মডেল কেন ব্যর্থ হলো তার কারণ, এরপর কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, সেই সংক্রান্ত বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। এরপর যে অরবাইটাল অ্যান্ড কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম সংখ্যাগুলো, সেইগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং খুব ছোট্ট জায়গার মধ্যে একদম ডিটেলসে লেখা আছে, কম কিন্তু কিছু লেখা নেই, অথচ খুব সিম্পলভাবে লেখা হয়েছে, অতিরিক্ত কোনো কথা কিন্তু এখানে লেখা নেই। একটু দেখতে থাকো, আমি পাতাগুলো উল্টে যাচ্ছি, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে যে বইটা কেমন করেছে। এরপর অরবাইটালের শেপ দেওয়া আছে, এখানে এস, পি, ডি, এফ প্রত্যেকটারই ছবি দিয়ে দিয়ে শেপগুলো দেওয়া আছে। কক্ষ কক্ষকের পার্থক্য, এরপরে যেটা হচ্ছে আহ্বান নীতি, আহ্বান নীতিটাও এখানে দেওয়া আছে, এবং এখানে দেখো বাঁ দিকের যে ছবিটা সেইটাই কিন্তু আমরা বেশি দেখি, ডান দিকের এই ছবিটা কিন্তু সাধারণত কোনো বইয়েই পাওয়া যায় না, এই বইয়েই দেখলাম দিয়েছে, একটু নতুন ধরনের আহ্বান নীতি আঁকার একটা পদ্ধতি এখানে শেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর পাওলি অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, প্রত্যেকটা জিনিসকেই কভার করেছে, এবং মোটা বইগুলোতে অর্থাৎ ছায়ার বইয়ে যে সিকোয়েন্সের আছে না, যেটার পরে যেটা আছে, এখানেও কিন্তু ঠিক সেইটার পরেই সেইটা আছে। অনেক সময় কি হয়, ছায়া এবং সাঁতরার যে মোটা বইগুলো সেগুলোই দেখেছি কি যে ছায়ার কোনো একটা টপিক আগে থাকে, সাঁতরাতে কোনো একটা টপিক সেটা পরে থাকে, বা সাঁতরায় যে একটা আগে থাকে ছায়াতে সেটা পরে থাকে, কিন্তু এটা দেখছি জেনারেলি ছায়াকে ফলো করেই করেছে, এবং মানে ছায়াতে যে সিকোয়েন্সটা ফলো করেছে টপিকের সেইটা করেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব সহজ, এবং যেটাকু দরকার সেইটুকুই করা হয়েছে। এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে, দেখো ছায়ার বইয়ে দেখতে হবে প্রচুর পাতার পর পাতা 5 পাতা ইলেকট্রন বিন্যাস করা আছে, কিন্তু কোনো প্রয়োজন নেই ওগুলো করার, তোমাদের তো এমসিকিউ পরীক্ষা, তো এমসিকিউ পরীক্ষার জন্য মোটামুটি 30 পর্যন্ত করলেই হয়। ঠিক এখানে দেখো জিঙ্ক 30 পর্যন্তই করা আছে,
অর্থাৎ যেটুকু দরকার সেইটুকুই করা আছে, কিন্তু জয়েন্ট বা নিটের জন্য যে প্রচুর মানে 72 বা 100 ইলেকট্রন বিন্যাস কী হবে ওগুলো কিন্তু কোনোদিন আসেও না এবং দরকারও নেই। তো ফালতু ওগুলো করার এই মুহূর্তে প্রয়োজন নেই। যারা নিটের প্রস্তুতি নিচ্ছ না বা যেই মেনটেন দেবে না এই মুহূর্তে ভাবছো, তাদের লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা, তাদের জন্য এই বইটা একদম যথেষ্ট। এরপর কিছু গাণিতিক উদাহরণ দেওয়া আছে এবং তারপরে অনুশীলনী দেওয়া আছে। দেখো, অনুশীলনীতে যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা হয়, তাই এখানে এমসিকিউ কোয়েশ্চেনই দেওয়া হয়েছে এবং যে স্ট্যান্ডার্ডের 11-এর পরীক্ষাতে আছে ঠিক সেই স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে। অন্যান্য বইয়ে দেখবে যেগুলো জয়েন্টের স্ট্যান্ডার্ড বা নিটের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে ফলো করা হয়, কিন্তু এখানে যেগুলো আমাদের বোর্ডে আসে যেরকম স্ট্যান্ডার্ডের এমসিকিউ, ঠিক সেই রকম স্ট্যান্ডার্ডের এমসিকিউই করা হয়েছে এবং যে যে প্যাটার্নের আসে সেরকম প্যাটার্নই কিন্তু এখানে ফলো করা হয়েছে। প্রচুর এমসিকিউ দেওয়া হয়েছে। আবার বলছি, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি এটা কিনে নিয়ে এসেছি বইটা, এবং যেটা দেখে আমার মনে হচ্ছে আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি সেইটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর এখানে কলাম ম্যাচিং দেওয়া আছে। এখানে দেখো, কলাম ম্যাচিং দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। এগুলোও কিন্তু আমরা সেমিস্টারে দেখেছি এই ধরনের কোয়েশ্চেন আসতে। এরপর কেস বেস এমসিকিউ, সেগুলোও দেওয়া আছে। এরপর অ্যাসারশন রিজনিং, অর্থাৎ বিবৃতি ও কারণ এক ধরনের এমসিকিউ হয়, সেটাও কিন্তু এখানে প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। এরপর ডায়াগ্রাম বেস এমসিকিউ, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু অন্যান্য বইয়ে পাওয়া যায় না। যে মোটা বইগুলো হচ্ছে সেগুলোতেও নেই, এবং টিভি নাম্বার বইও কিন্তু এরকম ডায়াগ্রাম বেস এমসিকিউ আমার চোখে পড়েনি। এবং শেষে উত্তর দেওয়া আছে। তো এই ছিল পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা, এবং এখানে দেখো কিছু হিন্টসও দেওয়া আছে, যেগুলো একটু কঠিন কঠিন কোয়েশ্চেন, সেগুলো কিন্তু হিন্টসও দেওয়া আছে। এগুলো থেকেও খুব সহজেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর করা যেতে পারে। এরপরে পর্যায় সারণী একই রকমভাবে মেন্ডেলিভের সূত্র এবং প্রত্যেকটা পয়েন্ট করে করে দেওয়া আছে। এবং এখানে যে পর্যায় সারণী খুব কালারফুল একটা পিরিয়ডিক টেবিল দেওয়া হয়েছে, যেটা অন্যান্য বইয়ে সাধারণত থাকে না। টিভি নাম্বার বইয়ে সাদা কালো দেওয়া থাকে, পড়তে একটু মানে ভালো লাগে না। কালারফুল হলে যেন একটু দেখতে ভালো লাগে এবং মনে রাখতেও সুবিধা হয়। এবং এখানে যে ব্লকগুলো আলাদা আলাদা রং করে দেওয়া আছে, এটা দেখেও কিন্তু মনে রাখতেও অনেক সুবিধা হয়, এবং স্টুডেন্টদেরকেও দেখেছি বা টিচারদের পড়াতেও কিন্তু অনেক সুবিধা হয়। আমরা বইটার শেষে চলে এসেছি। শেষে পরিশিষ্ট দেওয়া আছে এবং এখানে কিছু এসআই ইউনিটস এবং কিছু ফিজিক্যাল কনস্ট্যান্টস, কিছু কনভারসেশন ফ্যাক্টরস, এইগুলো একদম ছোট্ট ছোট্ট করে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের সচরাচর কাজে লাগে, ঠিক সেগুলোই এখানে দেওয়া হয়েছে। এরপর যেটা দেওয়া হয়েছে একটা নমুনা প্রশ্নপত্র, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ঠিক কেমন কোয়েশ্চেন আসে সেইটা একদম একদম একটা স্যাম্পল কোয়েশ্চেন এখানে তুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে স্যাম্পল কোয়েশ্চেন। এখানে আবার নমুনা প্রশ্নপত্র 2, অর্থাৎ আর একটা স্যাম্পল পেপার এখানে দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকটা স্যাম্পল পেপার কিন্তু এই বইয়ের শেষে যোগ করে দেওয়া হয়েছে। তো এই ছিল বইটা। আশা করি মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আমার মতে যারা এই মুহূর্তে নিট বা জেই মেন এসব নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নয়, আমাদের লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকের ভালো নাম্বার করা বা 11-12-এর প্রত্যেকটা সেমিস্টারে ভালো নাম্বার করা, তাদের জন্য এই বইটা একটা আদর্শ বই হতে পারে। এবং আমি যেটা দেখেছি যে এই মোটা বইগুলো পড়তে গিয়ে অনেক সময় ছাত্রদের গুলিয়ে যায়। এত বড় সিলেবাস এই কম সময়ের মধ্যে, তোমরা জানো 6 মাস সময় থাকলেও 6 মাস সময় পাওয়া যায় না প্রত্যেকটা সেমিস্টারে। তো এই এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস, যে মোটা মোটা বইগুলো আছে, মোটা মোটা বইগুলো শেষ করতে গিয়ে অনেকেই হিমশিম খায় এবং লাস্টে গিয়ে রেজাল্ট খারাপ করে। তাই আমাদের যদি কারোর 11-12-এর রেজাল্টটা ভালো করার ইচ্ছে থাকে, অর্থাৎ সেমিস্টারগুলো ভালো করে দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এই টিভি নাম্বার বই, পারুলের যে টিভি নাম্বার বই, এইটা পড়া যেতে পারে। এর মধ্যে যতটুকু দরকার সবটাই আছে, কোনো অতিরিক্ত বই পড়ার দরকার নেই, এবং প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক যেমন সেমিস্টারে আসে, যে স্ট্যান্ডার্ডে আসে, যে যে প্যাটার্নে আসে, সেগুলোও করে দেওয়া আছে। তাই আমি তো এটাকে স্ট্রংলি সাজেস্ট করছি, পারুলের টিভি নাম্বার বই, যারা সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও।
তো আজকে এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো একটা বই রিভিউ নিয়ে হাজির হব। আবার শেষে বলে যায় এটা কোনো পেড প্রমোশন নয়, আমার যেটা মনে হলো সেটাই বললাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপিও নয়, এটা আমার কিনে নিয়ে আসা। কোথাও দেখো স্পেসিমেন কপি লেখা নেই বা স্ট্যাম্পও কোথাও কিন্তু দেওয়া নেই। আজকের মতো এই পর্যন্ত, দেখার জন্য ধন্যবাদ।